বাংলাদেশের সমসাময়িক ইস্যু নিয়ে আজকের আমাদের টক শো আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হয়েছেন দুজন মানবাধিকার কর্মী, জুলাই আন্দোলনে যাদের বিশেষ ভূমিকা ছিল, রাইট অফ পিপল যুক্তরাজ্যের অন্যতম অ্যাডভাইজার সৈয়দ জুলকারনাইন জুমা। আরো সাথে আছেন আব্দুল কাইয়ুম, পরিচালক সেন্টার ফর ডেমোক্রেসি গুড গভর্নেন্স ইউকে। আমরা বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজকে পর্যন্ত যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিগুলো নিয়ে আমরা আলোকপাত করব। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের গত 2 দিন আগে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। কিন্তু তারপর থেকে আমরা দেখছি যে বাংলাদেশের নির্বাচনকে পেছানোর জন্য, নির্বাচনকে অনিশ্চিত করার জন্য একটা মহল খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে। তো আসলে কি ডাকসু নির্বাচন, যেটা এখন আমাদের কাছে সবচেয়ে একটা বার্নিং ইস্যু, ডাকসু নির্বাচন যারা আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে, সেই ডাকসু নির্বাচন কি অনিশ্চিত? আমি আব্দুল কাইয়ুমের কাছে চলে যাচ্ছি। আব্দুল কাইয়ুম চিটাগাং ইউনিভার্সিটির থেকে গ্রাজুয়েশন করে এসেছে এবং চিটাগাং ইউনিভার্সিটির রাজনীতির সাথেও জড়িত ছিল, এখানকার মানবাধিকার কর্মী। সে আব্দুল কাইয়ুম তিনি খুবই ক্লোজলি এই বিষয়গুলো খেয়াল করছেন নিশ্চয়ই, এবং আমরা চিটাগাং এর ইউনিভার্সিটির পরিস্থিতি নিয়ে ওনাকে প্রশ্ন করবো। প্রথমেই ডাকসু নির্বাচন কি ওনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি মনে করেন ডাকসু নির্বাচন কি অনিশ্চিত? ধন্যবাদ স্বতন্ত্র টিভিকে, ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসলে এই সরকার, যে জুলাই আগস্টের সরকার, সেটা আসার পরে যে অস্থিরতা শুরু হয়, এর অস্থিরতার মধ্যে একটি গোষ্ঠী ভালো করেই তারা চেষ্টা করলো তাদের অবস্থানটাকে পাকাপোক্ত করতে ভিতরে ভিতরে। কিন্তু এখানে সেটা ছিল একটা আসলে গণতান্ত্রিক আন্দোলনেরই ফসল 5 আগস্ট। কিন্তু গণতন্ত্রটা লড়াই করা হয়েছিল একটি নির্বাচনকে কেন্দ্র করে। বিশেষ করে নির্বাচনবিহীন একটি দেশে সরকার ছিল অনেক দিন, যার কারণে বাংলাদেশে গণতন্ত্র, বাকশক্তি বা লেখনী শক্তি সবগুলোই হারিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হঠাৎ করে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিল যে তারা ডাকসু নির্বাচন করবে জাতীয় নির্বাচনের আগে। এটা নিয়ে দ্বিমত ছিল অনেকজনের কাছে প্রশ্ন ছিল এখন কেন সেই নির্বাচন আগে জাতীয় নির্বাচন না হয়ে। কিন্তু ফলশ্রুতি দেখা যায় কেন জানি একটা চিন্তা থেকে, কেন জানি একটা দুরভিসন্ধি থেকে নির্বাচনটা করার জন্য চেষ্টা করলো। ডাকসুকে মিনি সংসদ বলা হয়। তো সব মিলে কিন্তু একটা মানে এর মধ্যেই কি এটাকে বলবো আমি, বাংলা এখন তো আসলে একটা ব্রোকেনের মধ্যেই এই নির্বাচনটা ঘোষণা হয়। ক্যাম্পাস অস্থিতিশীল ছিল, ঠিকমতো ছিল না, প্রশাসন ছিল না, বিসি প্রভিসি বা প্রক্টর বা প্রভোস্ট আস্তে আস্তে তারা নিয়োগ দিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন, জাতীয় নির্বাচন আগে ডাকসু নির্বাচন, এখন ডাকসু নির্বাচন দেখতে পাচ্ছি যখন একটি ছাত্র সংগঠন খুব ভালো অবস্থানে চলে গেল, মিডিয়াতে বলেন, ছাত্র শিক্ষার্থীর সাথে বলেন, সব জায়গায় চলে গেল, আজকে আসলো সেটার একটা ফল, ডাকসু নির্বাচন স্থগিত। এখন আমার প্রশ্ন হচ্ছে এটার সাথে জড়িত হচ্ছে কি আপনাদের যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, উনি প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির সাথে দেখা করেন, দেখা করে পরে এখন সেই টপিকসে পড়ে যাব। কাইম সাহেব, আপনি কি মানে ডাকসু আমি নির্বাচন বলতে কি চাচ্ছি, মনে করেন? দেখা আপনি করার কি পরে যেটা এখন সবাই বলছে কি উনার ষড়যন্ত্রে সে ডাকসু নির্বাচন হতে বানচাল হচ্ছে। এখন আমরা যেটা পাচ্ছি মিডিয়াতে, মানে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমি বলবো কি আসলে এটা সঠিকভাবে তাড়াহুড়া করে নির্বাচন করতে গিয়ে প্রশাসন ভোটার তালিকা সঠিক প্রণয়ন করতে পারেনি। এটা অসংখ্য নিয়ে ধন্যবাদ প্রশ্ন কাইম সাহেব। উঠছে। আমি জুমা সাহেবের কাছে আপনার কথার প্রেক্ষিতে আমি জুমার কাছে কোয়েশ্চেন করতে চাই যে গত 15 বছরের ফ্যাসিজমের পরিপ্রেক্ষিতে আপনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলা কিন্তু ভেঙে পড়েছে। আমরা যে কয়েকটা প্রতিষ্ঠান বা গুটি কয়েক যে প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা রাখতে চাই, এর মাঝে একটি হচ্ছে সেনাবাহিনী। কিন্তু সেই সেনাবাহিনীকেও আমি কাইম সাহেবের প্রশ্নের মাধ্যমে আমার কাছে এটা ইন্ডিকেশনটা মনে হচ্ছে যে সেই সেনাবাহিনীর প্রতিও কিন্তু অনেকের আস্থার সংকট দেখা দিচ্ছে এবং একটা মহল সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা করছে। এই বিষয়ে আপনি আপনার কি মত? ধন্যবাদ স্বতন্ত্র টিভিকে এবং আজকের যিনি আমার সাথে
কো-প্যানেলিস্ট আছেন উনাকে এবং আমার সাথে আজকের যিনি প্রোগ্রাম পরিচালনা করছেন, সঞ্চালনা করছেন, আপনাকে ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে কি, আসলে বাংলাদেশে যতবার অভ্যুত্থান বলেন, পদত্যাগ বলেন, এই ধরনের একটা সরকারের আপনার পরিবর্তন হইছে, একটা ট্রানজিশনাল পিরিয়ড আসছে, একটা সিস্টেমের ভিতর দিয়ে সবগুলো গিয়েছে। এবার যেটা হয়েছে 5ই অগস্ট যেটা হলো 2024-এ, সেটা একটা নজিরবিহীন ঘটনা। সেই ঘটনাটা এরকম যে আমাদের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী সহ টোটাল পার্লামেন্ট পালিয়ে গিয়েছে। রাষ্ট্রের টোটাল কাঠামোটাকে তারা ভেঙে ফেলেছে। সুতরাং এই জায়গা থেকে ইন্টারিম গভর্নমেন্ট এবং এই ইউনূস সাহেব সেনাপ্রধান বাংলাদেশের যে প্রাথমিক ধাক্কাটা, এই ধাক্কাটা সামাল দিয়েছেন। আপনি দেখেন একটা সরকার পালিয়ে যাওয়ার পর ওইখানে কোনো ধরনের 3টা দিন বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। এই ক্ষেত্রে আমি ওনাদেরকে প্রথমেই ওনাদের রিস্ক নিয়ে দেশপ্রেমিক ভূমিকা পালন করার জন্য আমি একটু ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং আমাদের ছাত্র জনতারা ইউনূস সাহেবকে সানন্দে গ্রহণ করে নিয়ে আসছিল এবং কি আমি ওই আন্দোলনের সময় অনেক স্লোগান শুনেছি যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেনাবাহিনী যে সব সময় আস্থাহীন হয়ে গেছে ব্যাপারটা এরকম না। সেনাবাহিনীর উপরে অবশ্যই আমাদের আস্থা আছে। সেনাবাহিনী আমাদেরই লোক, সেনাবাহিনী আমাদের দেশের মানুষ, বাইরে থেকে আসা কেউ না। হ্যাঁ, গুটি কয়েক সিনিয়র অফিসাররা যারা অনেক সময় পদোন্নতি পেয়েছেন আগের রিজিমের দয়ায়, আগের রিজিম যাদেরকে সবসময় তাদের আনুকূল্যে নিয়ে আসতো এবং আগের রিজিম যেটা মনে করতো যে তাদের রিজিমকে পাকাপোক্ত করার জন্য ওই ধরনের সিনিয়র চাটুকার অফিসারদের তাদেরকে রাখতে হবে, তাদের মধ্যে এখনো হয়তো কয়েকজন রয়ে গিয়েছে। সুতরাং ওভারঅল টোটাল সেনাবাহিনীকে আমরা দায়ী করতে পারি না, কারণ আমরা নিজেও দেখেছি যখন ক্যান্টনমেন্টের বিভিন্ন ক্যান্টিন থেকে দেখা গেছে শেখ হাসিনার ছবিটা যখন নামিয়ে এই সেনা সদস্যরাই কিন্তু সজোরে আছাড় মেলে ফেলে দিয়েছে এবং ফুলের মালা গলায় দিয়ে ট্যাঙ্কের উপরে যে বিজয় মিছিলটাও আমরা অনেকগুলো বিজয় মিছিল দেখেছি, সেই মিছিল অবশ্যই আমাদের সেনাবাহিনীর সদস্যরাও জড়িত ছিল এবং তারা আমাদের সাথে সমভাবে আনন্দিত ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে আগামীর বাংলাদেশটা কি হবে, নির্বাচন কবে হচ্ছে, নির্বাচন কিভাবে হবে, সবকিছু মিলাইয়া একটা রোড ম্যাপের ভেতর দিয়ে যেতে হচ্ছে। এবং আপনি দেখেন বাংলাদেশে 1972 সালে সংবিধান প্রণয়নের জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু এইবার সরকার ওরা এই যে বর্তমান সরকার যারা আছে তারা বিভিন্ন কমিশন তৈরি করে দিয়েছে এবং রিপোর্টগুলো নিয়েছে। ঐক্যমত কমিশন আছে, সুশিক্ষা কমিশনটা শুধু হয় নাই, বাকি সবগুলো কমিশন যেগুলো এই ধরনের কমিশনগুলো হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেক রাজনৈতিক দল প্রত্যেকে তার নিজস্ব একটা ডিমান্ড থাকে। উনি মনে করেন আমার এই ডিমান্ডটা যদি ফুলফিল না হয় তাইলে তো আর এখানে সংস্কারই হচ্ছে না। আবার কারো মনে হচ্ছে যে আমার এইটা যদি ফুলফিল না হয় তাইলে হয়তো আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে করে হয়তো বিজয়ী হতেও পারবো না। এই ধরনের নানা ধরনের রাজনৈতিক টানপোড়েনের কারণে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে যেটা দেশকে একটা ক্রাইসিসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সেটার অন্যতম কারণ হচ্ছে জুলাইয়ের যারা আন্দোলনে একসাথে কাঁধ মিলে আন্দোলন করেছিলেন উনারা নিজেদের মধ্যে নিজেদের আস্থা তৈরি করতে পারেন নাই এবং একজন আরেকজনকে পছন্দ করতে পারছেন না বিধায় রাজনৈতিক এই যে দূরত্ব তৈরি করেছেন একজন আরেকজনের মধ্যে, এই দূরত্বের জন্যই তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে এবং এই ধরনের স্পেকুলেটিভ যে কথাগুলো আমাদের এখন বাতাসে আসছে যে সেনাপ্রধান হয়তো ক্ষমতা নিয়ে নিচ্ছে, হয়তো প্রেসিডেন্টকে এটা করা হচ্ছে, তো কি হয়তো আবার 111 দিকে দেশ যাবে, এগুলা অনেকগুলো গুজবও হতে পারে এবং এইগুলা দিয়ে সবসময় সাবধানতা অবলম্বন করা দরকার, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে। অসংখ্য ধন্যবাদ জুম্মা। আমি কাইমের কাছে চলে যাচ্ছি। আপনি একটা জিনিস আপনাকে স্মরণ করে দিতে চাই যে যখন 5ই আগস্টের পরে সেনাপ্রধান যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন তখন কিন্তু 18 মাসের ভেতরে নির্বাচনের জন্য উনি সবচেয়ে শক্তিশালী অবস্থান নিয়েছিলেন এবং আমরা এখনো পর্যন্ত দেখি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উনি কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণের জন্য উনি কিন্তু খুবই স্পষ্ট কথা বলছেন এবং বারবার গণতান্ত্রিক পথে উত্তরণের মাধ্যমেই বাংলাদেশের উদ্ভূত যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এটার একটা সমাধানের কথা উনি বলছেন। কিন্তু আমরা শুনতে পাই যে এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, বাংলাদেশের পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন বিতর্কিত
ব্যবসায়ী যারা আছেন, বিশেষ করে অ্যাসালাম গ্রুপ, তারা হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে। এবং আপনি কি মনে করেন যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরে যে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই উদ্ভূত পরিস্থিতির পেছনে পালিয়ে যাওয়া ফেসিস্ট আওয়ামী লীগ এবং তাদের নেতৃবৃন্দ এবং তাদের অলিগার্ক যারা ব্যবসায়ী ছিল তারা বিশেষভাবে দায়ী? এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি আসলে জুমন ভাই অনেক সুন্দর করে বলল বিষয়টা, যে আগের আলোচনায় খুব ভালো বলেছেন, কিন্তু আমি ওনার সাথে একটু সম্পর্ক করি যে বাংলাদেশে এখন যে সরকার সেই সংস্কারের কথা বলছে, বারবার সংস্কার করব। এখানে প্রথমে একটা ধাক্কা, সেটা হচ্ছে আসলে আমার খুব ভালো লাগছে জনাব জাফরুল ইসলাম আলমগীর 5 আগস্টের পর তিনি বলছেন যে নির্বাচন ডিসেম্বরে দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন চাই। এখন সবাই বলছে কেন সেটা সিদ্ধান্ত নিল না সরকার, সবাই আফসোস করছেন। দেখেন, সংস্কার সংস্কার বলছে, সংস্কারে নাকি সব মানতে হবে, মানতে হলে তো বাকশাল হয়ে গেল, গণতন্ত্রটা কোথায়? এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে ওনারা বলছেন না আমরা যেসব সংস্কার করতে সেটা আমরা মানতে হবে। এটা সবকিছু যদি আমি আপনার কথাই মানলাম, তো শেখ হাসিনা কথা নির্বাচন দিচ্ছে না, তাহলে জি হুজুর করলে তো হয়ে গেল, বাকশাল হয়ে গেল। তাহলে এখানে আমার ডেমোক্রেসিটা কোথায়? এটা একটা বিষয়। সেই কারণেই অনেক কিছু হতে পারে। এই যে মত বলছেন আপনারা, কিছু ছেলেরা এখন যে সংগঠন করছে, ব্যাপারটা হচ্ছে এখানে একটি আদর্শিক ব্যাপার। একটি সংগঠন তার একটা আদর্শ নিয়ে লালন পালন করে, নিজেদেরকে স্টাবলিশ করে। আর এখন নতুন নতুন যে সংগঠন, তারা তো কোনো নির্দিষ্ট কোনো আদর্শ স্টাবলিশ করতে পারে না। তারা বলছে জুলাই জুলাই। জুলাইটা কি? জুলাই স্পিরিট হচ্ছে ডেমোক্রেসি এবং হচ্ছে আমার বাকশক্তি। এখন আপনি ডেমোক্রেসিকে আপনি নিয়ে গেছেন মমক্রেসিতে। যখন ইচ্ছে তখন আপনি যাকে পান তাকে আপনার মন মতো করে তাকে শাস্তা করবেন, তাহলে আইনটা কোথায়? তো এইগুলোর কারণেই এগুলো হচ্ছে একটা আসলে বিষয়। এগুলো কিছু বিষয়টা হচ্ছে কি, আমি যখন চেয়ার পেয়ে গেছি, এখন আমি চেয়ার চাপতে চাচ্ছি না। আমার আমার চিন্তাটা হচ্ছে এটা। সেজন্য আমি ইনিয়ে বিনিয়ে বিভিন্ন আনপলিটিক্যাল কথা আর কি, যেগুলো হচ্ছে বাংলাদেশে, সেগুলো তৈরি হচ্ছে। আপনি যেটা বললেন যে তৃতীয় পক্ষ, ভাইয়া তৃতীয় পক্ষ কে? এখানে তৃতীয় পক্ষ সবাই বলে আমরা তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ। এটা আসলে নিজেকে আড়াল করার জন্য একটা কথা। আমি স্পষ্ট করে বলবো, এটা আমার দেশ। তৃতীয় পক্ষ সেটা আর্মিকে বলুক, আর্মিটা কি করতেছে, কিংবা বলুক অন্য সংগঠন কি করতেছে, কিংবা ইন্ডিয়া কথা বলতে পারে, কিংবা শেখ হাসিনার কথা বলতে পারে। এভাবে তৃতীয় পক্ষটা বলা উচিত না। আমাকে বলতে হবে এখন স্ট্রিক্টলি বলতে হবে, আপনারা এটা কেন করছেন? আমাদের রাজনীতিবিদরা এই কথাটা বলার সাহস পাচ্ছে না কেন? আপনারা এটা করা বন্ধ করেন। বা সরকার, ডক্টর ইউনূস যদি প্রথমেই বলতো আমি নির্বাচন আমি সবার সাথে আলোচনা করব, আমাকে ছাত্ররা বসাইছেন, এসব কথা না বলে যদি বলতো নির্বাচন আমি ফেব্রুয়ারিতে দিব, আজকে এই ঘটনা হয় না। তাহলে আজকে উনি যদি আগে যদি ডিক্লারেশন দিত, রুটম্যাপটা যদি আগেই বলতো, তাহলে এই পরিস্থিতি যেটা হয়েছে বাংলাদেশ সেটা হয় না। আর সেনা প্রধানের যে কথাটা বলছেন ভাইয়া, দেখেন, সেনা প্রধান দুজনের সাথে দেখা করছেন, প্রধান বিচারপতির সাথে দেখা করছেন। এর আগে উনি কিন্তু ইয়াতে গেছেন, কোথায় বল, চীনে গেছেন। তো এখানে তো এটাও তো হইতে পারে রুটিন ওয়ার্ক হিসেবে সে চীন থেকে আসছে, কি কথা হয়েছে সেটা প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং আমাদের বিচারপতির সাথে দেখা করতেই পারে, তাই না? উনি তো একটা একটা বাংলাদেশের অন্যতম একটা অর্গানাইজেশনের প্রধান। তাইলে এখন সবাই কেন, আমি মাথায় আসছে না, শুধু ওয়াকার এই করছে, সেনাবাহিনী এই করছে। সেনাবাহিনী আসেনি বিদায় গত 2 দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিনিমাম 500-র উপর ছেলে আহত হয়েছে, হাজার অনেকগুলো বাড়ি ঘরে হামলা, অনেক কিছু ঘটছে। তাইলে ওখানে সেনাবাহিনী ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, 8-10 ঘন্টা একটা বিরতি ছিল, ওখানে তারা আসলো না। না আসার কারণে এত বড় আবার ঘটনা ঘটছে। কিন্তু এখন যদি আবার আমি বলি সেনাবাহিনী ক্ষমতা নিতে চাচ্ছে, আবার 5 আগস্টে বললাম সেনাবাহিনী তুমি ক্ষমতা নাও, এখন আবার এই কথাগুলো বলছে, এটা একটা, আপনি যে বললেন এসালামের কথা বললেন, অলিগারদের কথা বললেন, ওরা কি বসে থাকবে? ওরা হাজার হাজার কোটি টাকা তাদের বাংলাদেশে থেকে পাচার করছে, বাংলাদেশে অনেক সম্পত্তি করছে, এগুলো বাঁচানোর জন্য তাদেরকে প্ল্যান করবে না? তারা শেখ হাসিনাকে হয়তো ডাল ব্যবহার করছে, আর শেখ হাসিনাকে ছেড়ে দিবে? শেখ হাসিনা যে দেশকে ভালোবাসতে পারে নাই, যে দেশকে ধারণ করতে পারে নাই, লাস্ট তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, সে দেশের মানুষকে, জাতিকে সে ভালোবাসবে? সাধারণভাবে বলেন, ভালোবাসবে না। তাই সে বাংলাদেশে যত কিছু করার দরকার সে করবেই, এবং সাথে তার যে বন্ধু দেশ, তার বন্ধু দেশ, সেটাও ছেড়ে দিবে না। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আগে,
আমি যখন কিছু করতে যাব চিন্তা করব এটা কি আমার জন্য ভালো হচ্ছে, আমার এলাকার জন্য ভালো হচ্ছে, না আমার সমাজের জন্য ভালো হচ্ছে, দেশের জন্য ভালো হচ্ছে। এখন একটা ছোট্ট গ্রামে কিচ্ছু হলে সেটা জাতীয় পর্যায়ে কিন্তু এফেক্ট হচ্ছে, তাই না? আবার ওরা সিআরআই নামে একটা যে সংগঠন আছে, তারা একটা অনেক ইনভেস্টমেন্ট করে তারা গুজব রটাচ্ছে, এমন এমন কাহিনী তারা তৈরি করছে, এআই দিয়ে তৈরি করতেছে, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করতেছে, করে তারা মিডিয়াতে সলাপ করতেছে, করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, আন্তর্জাতিক মিডিয়াতে তারা কিন্তু প্রতিনিয়ত মেল করছে, দিচ্ছে। সেগুলো আমরা জানি, যেহেতু আমরা এগুলোর ব্যাপারে সজাগ বা আমরা এগুলোর সাথে জড়িত। আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাথে জড়িত, বা এই যে আমাদের সংগঠন ওটা নিয়ে কাজ করতে গিয়ে অনেক সংগঠনের সাথে জড়িত। তো এরা যে কাজগুলো করতে সুনিপুণ ভাবে, অর্থাৎ তারা যদি বাংলাদেশের ভিতর মিছিল মিটিং করে কিছু করতে পারবে না, তাই তারা এখন মিডিয়া সন্ত্রাস এবং আইটি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্টাবলিশ করে সেনাবাহিনীকে আনতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেনাবাহিনীতে নিচ থেকে আসতেছে সেই জিনিসটা কিন্তু এখনো দেখা আমি আমি আমার অন্তত আমার দৃষ্টিতে বুঝতে পারছি না। ধন্যবাদ। আমি আপনি আপনি অনেকবার আসলে হ্যান্ড রেজ করতেছিলেন। আমি জুম্মা, আপনি এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন। পাশাপাশি আমি বলতে চাই যে আমরা বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের যে অর্জন 5ই আগস্ট এবং জুলাই বিপ্লব, যেটাই আপনারা বলেন, এটা কিন্তু একটা বিশাল অর্জন। আমাদের বাংলাদেশের একেবারে আবাল বৃদ্ধ বনিতা, একেবারে সিনিয়র সিটিজেন থেকে শুরু করে একেবারে স্কুল পড়ুয়া পর্যন্ত সবাই কিন্তু এই ফ্যাসিজমকে উৎখাতের জন্য কিন্তু মাঠে নেমে পড়েছিল এক দফার আন্দোলনে। তো এই 5ই আগস্টের পরে এখানে বিএনপি এবং তার সমমনা দলগুলো যেখানে নির্বাচনের কথা বলছে, আবার জামাত নতুন সংগঠন যেটা এনসিপি আছে এবং অন্যান্য সংগঠনগুলা, তারা এখানে আরেকটা দাবি করছে পিআর সিস্টেমের কথা। তারা বলতেছে যে পিআর ছাড়া নির্বাচনে তারা যাবেন না। যে এই যে একটা নিজেদের মাঝে বিভাজন, এবং আপনার এই বিষয়ে আপনার কি অভিমত? প্রথমে যেটা কাইম ভাই, তৃতীয় শক্তি বলতে কিন্তু আমি পরাজিত ফ্যাসিস্টকেই বুঝিয়েছি। প্রথম কথা হচ্ছে যে পরাজিত যে ফ্যাসিস্টটা, সেটা কিন্তু ওই তৃতীয় শক্তি হিসেবে আবার বাংলাদেশের রাজনীতিতে ঢুকবে। এই কারণেই আমি তাদেরকে বলতে চাই, এরা এখন মেইন স্ট্রিম পলিটিক্সে নাই। এরা হচ্ছে তারা যারা কখনো আপনার ওই খোরশেদি বেগমের যে সেই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আবার আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় আসার চিন্তা করতে পারে, এমনকি বাংলাদেশে ওরা নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালাতে পারে। আচ্ছা, আমি ওইটাই বলছি, তৃতীয় শক্তিটাকে নাম ধরে বলে না কেন, এটাই আমার কথাটা হচ্ছে। তৃতীয় শক্তিটাই হচ্ছে গিয়ে এখানে বাংলাদেশের পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দূষর, এরাই হচ্ছে এখন তৃতীয় শক্তি। হ্যাঁ, সেটা বললে তো মানুষের মাঝে একটা জাগরণ সৃষ্টি হয়। অত্যন্ত ক্লিয়ার। যেমন আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, তাহলে বিভাজনটা তৈরি হলো কেন? ব্যাপারটা হচ্ছে কি, বিগত 15 বছর, 16 বছর, 17 বছর আমরা একটানা সরকার বিরোধী আন্দোলন করে গিয়েছি। এই আন্দোলন প্ল্যাটফর্মে আপনাদের বিএনপি ছিল, জামাত ছিল, আরো অনেকেই এই আন্দোলনে ছিল। এবং যদি আপনি ক্ষতির দিকে তাকান, বাংলাদেশের রাজনীতিতে গত 15 থেকে 17 বছর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামী। এটা অনস্বীকার্য, এটা অস্বীকার করে রাজনীতি করা যাবে না বাংলাদেশে। ইলিয়াস আলী সাহেব এখনো ঘুম থেকে ফিরে আসতে পারে নাই, আমরা জানি না উনার কি হয়েছে। এবং ছাত্র শিবিরের আপনার অলিউল্লাহ আল মুকাদ্দাসরা জানি না আমরা কোথায়। এখনো মায়ের ডাক প্রতি বছর গুম দিবসে প্রোগ্রাম করতে হয়, কান্না করতে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশের সব গুম হওয়া লোকজন ফিরে আসে নাই, ওদের পরিস্থিতি কি হয়েছে তা আমরা জানি না। ঠিক একইভাবে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে। মুদ্রা কথা হচ্ছে বিগত 15 বছরের যারা নির্যাতিত হয়েছেন, হঠাৎ করে আমি বিশেষ করে 5ই আগস্টের পর থেকে তাদের চরিত্রের ভিতরে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করছি। এবং যে চরিত্র পরিবর্তনের কারণে সবাই আত্মকেন্দ্রিক এবং ব্যক্তিকেন্দ্রিক হওয়ার কারণে, নিজ দল কেন্দ্রিক হওয়ার কারণে, জাতীয় আমরা যেটাকে ন্যাশনাল কনসেনসাস বলছিলাম, বারবার জাতীয় সংলাপ করেন, সবাই বসে তারপর একটা রোডম্যাপ ঠিক করেন। এবং আপনারা জানেন বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির এই যে 31 দফার মধ্যেও কিন্তু আপনার সেকেন্ড দফায় বলা হয়েছিল এই ন্যাশনাল কনসেনসাসের কথা। কারণ জাতীয় কনসেনসাস যদি আপনি গঠন না করেন, সবাইকে একটা রেইনবো নেশনের ভিতরে নিয়ে আসতে না পারেন, তাহলে আমাদের এই যে বিভাজন এবং এই তৃতীয় পক্ষ আবার সব সময় একটা সুযোগ নিবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এটা উনাদের সুস্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক দল, বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল। প্রশ্ন করতে চাই জুমা আপনাকে, আপনি প্রায় 1 বছর হয়েছে এই সরকারের। এই সরকার আমরা যতটুক ডক্টর ইউনূসের মতো একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, যিনি নোবেল পিস পুরস্কার পেয়েছেন, তো আপনার
উনাদের ব্যর্থতাও কি এই পতিত স্বৈরাচারকে বারবার সুযোগ করে দিচ্ছে, বা আমাদের এই যে বিভাজন ও রাজনীতির ক্ষেত্রে কি এই বিষয়গুলা কি ইনস্টিগেট করছে? এটা এই বিষয়ে আপনি কি মনে করেন? দেখুন, উনাদের আসলে আমি ব্যর্থতা দেখি না। কথা হচ্ছে আপনার পচে যাওয়া রাষ্ট্র ব্যবস্থাকে যে একজন মানুষ হোল্ড করছে, বাংলাদেশে যে এই আন্দোলনের পরে দুর্ভিক্ষ হয় নাই, বাংলাদেশ ওনারা কোনো নির্বাচিত সরকার না, ওনারা সাইধ্যা আসেন নাই, আমরা ধৈরা বসাইছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই নিয়ে আসছি যে আপনি আসেন, বসেন, এবং দেখেন এখন পর্যন্ত যদি এই সরকারের শুধুমাত্র ওদের ব্যর্থতা দিয়ে নিজের ব্যর্থতা ঢাকা যাবে না। আমরা যারা রাজনীতি করি, মানবাধিকার কর্মী, আমাদের কতটুক অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্টের সাথে আছে এটাও আজকে নিজেকে আত্মসমালোচনার জায়গায় নিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা যে ইউনূস গভর্নমেন্টে আসার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের দ্রব্যমূল্য সর্বনিম্ন পর্যায়ে আছে। আমরা এই কথাটা কিন্তু এটা স্বীকার করি না। এবং বিগত রমজানে 24 আগস্টের রমজানের পর যে বাংলাদেশে যে রমজানটা আসছিল বিপ্লবের পর, ওই রমজানে আমি প্রায় অনেক লোককে, বাংলাদেশে মধ্যবিত্ত লোককে ফোন করে করে খবর নিয়েছি বাজারের কি অবস্থা, আপনারা কেমন চলতেছেন। হ্যাঁ, অবশ্যই তারা চেষ্টা করছে, আমাদের রাজনৈতিক দলগুলো যতটুকু প্রয়োজন অ্যাসিস্ট করা দরকার। তবে এটাও আমি স্বীকার করি, এই জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে আসতে হলে অবশ্যই একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, এবং এই জায়গায় আমাদের যেতে হবে ডেমোক্রেসির জন্য এবং বাংলাদেশের ধারাবাহিকতা রক্ষার জন্য। এটার কোনো বিকল্প নেই, এবং উনারা তো অলরেডি রোডম্যাপ ঘোষণা করেছেন। সমস্যাটা হচ্ছে আমার এবং রাজনৈতিক দল, আমরা যারা অনেক সময় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, আমরা দলের স্বার্থ থেকে, দেশের স্বার্থ থেকে দলের স্বার্থকে যখন সামনে নিয়ে আসি, তখনই আমাদের মধ্যে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুরু হয়, এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুরু হওয়ার কারণেই আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব না করে প্রত্যেককে নিজের দলকে প্রতিনিধিত্ব করি। থ্যাংক ইউ। আমি কাইম সাহেবকে একটা বিষয় বলতে যাচ্ছি যে আপনি জানেন যে নির্বাচনের রোডম্যাপ নির্বাচন কমিশনার ঘোষণা করেছে, ঠিক আছে, কিন্তু এই সরকারের সাথে নতুন গঠিত যে সংগঠন এনসিপির কিন্তু একটা সম্পর্ক ভালো আছে, এবং জুলাইয়ের দুইজন সম্মুখ সারির যোদ্ধা যারা সরকারে এখনো আছেন, ওনারা নির্বাচন করবেন কি করবেন না এটা নিয়ে ওনারা স্পষ্ট করেন। আসিফ মাহমুদ সুজিব ভাইয়ের কথা বলতেছে, আমি মাহফুজের কথা আমি বলছি, এই বিষয়টা এখনো স্পষ্ট করে নাই। কিন্তু আমরা দেখলাম যে ওনাদের আরেকজন শীর্ষ নেতা পাটোয়ারি, যিনি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না স্পষ্ট করে। তো এই বিষয়গুলো যে ওনারা বলছেন, পাশাপাশি যে কিছু রাজনৈতিক সংগঠন বলছে যে পিআর না হলে যে নির্বাচন হবে না, কিন্তু আমরা আপনি হয়তো জানেন যে পুরা এশিয়া মহাদেশে পিআর সিস্টেম আছে মাত্র দুইটা দেশে, একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে নেপাল। ইসরায়েলে আপনি দেখতে পাচ্ছেন যে এই পিআর সিস্টেমের কারণে কিন্তু নেতানিয়াহু গাজার যুদ্ধ বন্ধ করতেছে না, কারণ সে জানে যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে তার ক্ষমতা থাকবে না। এবং নেপালের সরকারের সিস্টেম আমরা জানি, মানে খুবই কিছুদিন পর পরই সেখানে সরকার পরিবর্তন হচ্ছে, কারণ যখনই অনাস্থা প্রস্তাব, মানে এটা স্থিতিশীল কোন সরকার পিআর সিস্টেম দিতে পারছে না, আমরা এশিয়ার দেশগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যে এই যে পাটোয়ারির যে কথা, আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের যে ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং যে কিছু রাজনৈতিক দল পিআর নিয়ে যেটা অ্যাডামেন্ট অবস্থায় চলে গেছে, এইটা নিয়ে আপনি কি মনে করেন? এটা নিয়ে আপনার মন্তব্য কি? ভাইয়া অনেক যেমন ভাই অনেক অনেক সুন্দর করে বলার চেষ্টা করছেন কথাগুলো, মানে বাংলাদেশের 5 আগস্টের পরে সরকারের যে কার্যকলাপ সব নিয়ে। কিন্তু ভাই এই সরকারের তো সবাই বসাইছে একদম বাংলাদেশ ইতিহাসের বুটবিহীন সবচেয়ে জনপ্রিয় সরকার হওয়ার কথা, তাই না? প্রথমত আমাদের যে বিজ্ঞ ব্যক্তিরা উপদেষ্টা হয়েছেন, তারা বিভিন্ন লবিং তদবিরের মাধ্যমে আসছেন, সেটা কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায় স্টাবলিশড। দেখেন আমি একটা কথা বলি, উপদেষ্টা যে সংস্কৃত উপদেষ্টা নিয়ে বিতর্ক তৈরি হয়, তারাই করছে, এনসিপিরাই বলা শুরু করছে। তারপরে দেখেন বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ, তাকে নিয়ে কথা হইলো। এরপরে আমার কথা হচ্ছে একটা জায়গায় উপদেষ্টারা যোগ্য, আমি মানলাম, সব জায়গায় যোগ্য, জ্ঞানী এবং ভদ্র, আর রাষ্ট্র পরিচালনা অনেক পার্থক্য আছে। এখানে একজন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা, সে আবার বিমান সংস্থার চেয়ারম্যান হিসেবে নিজেকে নিযুক্ত করে কয়েকদিন আগে বশির আহমেদ। আপনি বলেন বাংলাদেশের যোগ্যতার লোক কি নাই? আর যোগ্যতম লোক নাই?
ঘুরে ফিরে এই কয়জন? তাহলে আপনি যখন ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করবেন না, তখন আপনি সরকার কন্ট্রোল করতে পারবেন না। বিকেন্দ্রীকরণ করলেই তো আপনি সরকারকে এবং স্থানীয় সরকার বলেন সবকিছু কন্ট্রোল করতে পারবেন। আসেন এবার আসিফ মাহমুদ সজীব ইয়াং উপদেষ্টা, তারা ইয়াং কয়েকজন আছে, সেই বয়সে অনেকগুলো মন্ত্রণালয় দায়িত্ব, সে এখন অনেক কিছু স্বপ্ন দেখতেছে। শেষে সিটি কর্পোরেশনে ওই যে নির্বাচিত আদালত থেকে নির্দেশিত লোককে বসতে দিল না, এই একটা প্রথমেই শুরু করলো এখানে সরকারের সাথে রাজনৈতিক সংগঠনের একটা দ্বন্দ্ব এখানে। তারপর মনে করেন ডক্টর ইউনূস সবসময় ছাত্রদেরকে সমর্থন দিয়ে আসছেন, সমর্থন দিয়ে দিয়ে উনি বলছেন আমি ওনাদের দ্বারা নির্বাচিত। এখন ওনাদের কথা বলতে বলতে গিয়ে তৈরি হয়ে গেল নাসির আর এক হাসা মাহমুদ তৈরি হয়েছে। কথায় কথা মুরব্বীদের মুরব্বী, এরা কাকে কিভাবে কথা বলবে সেটা তো জানতে হবে, বলার একটা ভঙ্গি আছে, তাই না? তো এইভাবে কথা বলতে বলতে ওরাও তো মানুষ, যাদেরকে নিয়ে উদ্দেশ্য করে বলছে তারা অনেক সিনিয়র, তারাও তো বাংলাদেশ পরিচালনা করছে এক সময়, এখনো করছে, তাই না? তাহলে তাদেরকে নিয়ে যখন কটূক্তি করবেন, তারা কি মুখে না বললেও কলমে যেখানে সুযোগ পাবে সেখানে তারা কি অবস্থান নিবে না? এই নেওয়ার পরিপ্রেক্ষিতে এই অস্থিশীলতা, নেওয়ার পরিপ্রেক্ষিতে হচ্ছে এখন পিআর, নেওয়ার পরিপ্রেক্ষিতে হচ্ছে না নির্বাচন এভাবে হতে হবে, কারণ তারা বুঝতেছে জনগণ তাদের সাথে নাই, কারণ তারা তো নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য বসে আছে, কিংবা নিজের যে বাংলাদেশের একটা আগামী বাংলাদেশ কেমন হবে সেটার জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এস্টাবলিশ করতে পারছে না, তাই এই অবস্থা হইতেছে। আর এখানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে আইন শৃঙ্খলাটা এতই নাজুক, যেটার কারণে বাংলাদেশ আগামী 3 মাস 4 মাসের মধ্যে কি হবে সেটা এখন কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না, কারণ কথায় কথায় মবকৃষি, মব তৈরি করা হচ্ছে। এটার কারণে পরিবেশ না পরিস্থিতি, কিন্তু মানসিক কায়েম সাহেব, অশান্তি। আপনারা যেভাবে মনে করেন অনেক সময় সরকারকে অ্যাটাক করেন বা অনেক বলছেন, কিন্তু এই আমি যে সরকার জুমা সাহেবের কথা এটা বলা হয়েছে যে আপনারা গত 15 বছরে জামাত এবং বিএনপির যে অবদান এবং তাদের উপর যে নির্যাতনের স্টিম রোলার শুরু হয়েছে, কিন্তু 5ই আগস্টে কি পরে আমরা কি দেখলাম যে এই দলগুলাই দখলে লিপ্ত হয়েছে। কেউ দখল করতেছে ইউনিভার্সিটি সচিবালয়, কেউ দখল করতেছে রাস্তাঘাট, টেম্পু স্ট্যান্ড। এই যে কথাগুলা, এই বিষয়ে আপনি কি বলবেন? মানে এগুলো তো আপনারা তো সেটা ইগনোর করতে পারবেন না, এই যে অভিযোগ যেগুলো আসছে। না, সেগুলো তো আপনার সাথে আমি একমত করতেছে, কিন্তু এরা ব্যবস্থা নিচ্ছে কিনা, আগামীতে ব্যবস্থা নিবে কিনা এবং ব্যবস্থা নিচ্ছে কিনা জনগণকে তারা আশ্বস্ত করতে হবে যে আমরা ব্যবস্থা নিতেছি। দেখেন আমি একটা কথা বলি, বাংলাদেশে কিন্তু যে নেত্রী বেগম খালেদা জিয়া যে ডেমোক্রেসির জন্য লড়াই করছেন, তিনি কিন্তু একটা কাজ করছিলেন ওনার সময়, সেটা হচ্ছে অপারেশন ক্লিন হার্ট, যেটা টাইমস নিউজে অনেক স্ট্রং করে তাকে নিয়ে লেখনী হয়। কেন? সন্ত্রাসবাদের বিদ্বেষে তার যে ভূমিকা ছিল তার সরকারের আমলে, সে প্রশ্রয় দেয়নি। আগামীতে যদি বিএনপি এই ভূমিকাটা রাখে তাহলে বিএনপি কে মানুষ চাইবে, জামাত যদি সেই ভূমিকা রাখে জামাতকে চাইবে। এখন আমি এই জায়গাটাই বলতে চাই, কেন দখলে যাচ্ছে তারা, কেন দখলে এত সিরিয়াস কাজ করতেছে তারা? আসলে ব্যাপারটা হচ্ছে এই যে 5ই আগস্টের পরে এক শ্রেণী মনে করলো আমার তো এখন নিয়ে ফেলতে হবে, না নিলে আমাকে ভবিষ্যতে নিতে দেবে না কেউ, এই সুযোগ মমকৃষি, এটা করে 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 তারা এমন অবস্থা করলো দেশটাকে প্রতিহিংসা এবং অনেকটা গৃহযুদ্ধের মতো, যে মনের ভিতরে একজন প্রতিবেশীর সাথে আরেকজনের যে সম্পর্কটা হয় জায়গা নিয়ে, এই সম্পর্কটা তৈরি হয়ে যাচ্ছে বাংলাদেশে। সো এখন দায়িত্বশীলতার মাঝে এই বড় দলগুলো। না, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি একটু একই বিষয় নিয়ে জুমা সাহেবের কাছে বলবো। এই যে আপনারা জামাত বিএনপি আমি মিলে আমি যে আমি আমাকে একটু শেষ দখলের, করতে দেন। আচ্ছা, এই সরকার হ্যাঁ, সবকিছু নিয়ে চিন্তা করে কিন্তু মব নিয়ে চিন্তা করতেছে না কেন? এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? এটা কি বাংলাদেশের মানবাধিকার ঘাটতি হচ্ছে না? আমরা 16-17 বছর মানবাধিকার নিয়ে কথা বলছি, এখন যে আপনি একটা মানুষকে বেঁধে বেঁধে ফেললেন চুরি করে বলা অপরাধ দিয়ে। এই যে একটা ছেলে এখন ওই যে হিন্দু মুসলিম, তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলছে, তার সন্তান এখন স্কুল ছেড়ে জুতা সেলাই করছে, এর দায়ভার কে নিবে? এই সরকার কি এটা নিয়ে কথা বলছে? এখানে যে অধিকারের দায়িত্বে যিনি ছিলেন মানবাধিকার সংগঠন শুভ্র, আদিলুর রহমান শুভ্র, ওনারা কোনো কথা বলছেন এগুলা নিয়ে? হ্যাঁ, আপনি কি মানবাধিকার কি 17 বছর আছে এখন কি নাই? মানবাধিকার বিষয়টা চালু রাখতে হবে, এটা চালু না রাখলে তো দেশ থাকবে না। আপনি যাকে ইচ্ছে তাকে আপনি মেরে ফেলবেন। হ্যাঁ,
আপনি এখন ওই ভাই বললো এই যে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ইয়া করা হয়েছে, এগুলো নিয়ে কথা এগুলো মানবাধিকারের কথা আসতেছে। উনি উনি কি রাইট ভাবে উনি জাজমেন্ট হয়েছে নাকি হয় নাই, তাই বলে এটা নিয়ে না, অসংখ্য আমি অসংখ্য ধন্যবাদ ছেড়ে কায়েম দিব, সাহেব। তাহলে তো হইতে পারে না ভাই। হ্যাঁ, আপনি আপনি মুক্তিযোদ্ধাদেরকে ইচ্ছে মতো কথা বলবেন, এটা তো হইতে পারে না। আইন আছে, আইন আদালত, তাহলে তো কিছু তো রইলো না এদেশে। এটা হচ্ছে মূল বিষয় এখন ভাই। না, আমি জুমা সাহেবের কাছে এই বিষয় নিয়ে, যেহেতু মুক্তিযুদ্ধের বিষয় আসছে, এই যে একটা প্রবণতা শুরু হয়েছে মুক্তি মানে ৭১ এবং ২৪-কে মুখোমুখি দাঁড় করানোর যে বিষয়টা, এটা নিয়ে আপনি একটু কথা বলবেন। পাশাপাশি আমি যে আরো বিষয়গুলা যেটা উত্তরণ হয়েছে, যে জামাত এবং বিএনপি ৫ আগস্টের পরে আমরা দেখেছি যে তাদের মাঝে রাজনৈতিক গণতান্ত্রিক পন্থায় উত্তরণের জন্য অনেক বিভাজন আছে, অনেক পাওয়ার স্ট্রাগল আছে, কিন্তু যখনই বিশেষ করে আমরা রিসেন্টলি আমরা দেখলাম যে সিলেটে সাদা পাথরের যে ঘটনা আমাদের সামনে এসেছে, এখানে দেখলাম যে এই সাদা পাথর চুরির সাথে বিএনপি, জামাত এবং এনসিপির শীর্ষ নেতারা সেখানে জড়িত এবং প্রশাসনের এখানে সহযোগিতা আছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা কি বলবেন? এটা তো সাধারণ, আমরা মানে বাংলাদেশের 18 কোটি মানুষ তো এর জন্য বিপ্লবে অংশগ্রহণ করে নাই, এটা একটা পরিবর্তন চেয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই যেটাকে বলে যে পুরান বোতল নতুন বোতলে পুরনো মদ, মানে এই ধরনের যে একটা প্রবণতা যেটা শুরু হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, প্রথমে যেটা বলি যে সব মব 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 মব, আসলে মব জিনিসটা কি? বাংলাদেশের প্রচন্ড দেখুন, আইন বহির্ভূতভাবে কাউকে তো হত্যা করা অবশ্যই এটা আমরা কেউ মেনে নিতে পারি না, কিন্তু এবং আরেকজন এই যে কিছুদিন আগে যে একটু আগে যার কথা বললেন, যে যিনি মবের শিকার হয়েছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের একজন ভাই, এবং উনি নিহত হয়েছেন। এই বাংলাদেশে প্রথম সরকার পতনের, এই ফ্যাসিস্ট সরকার পতনের পর প্রথম ঘটনাটা ঘটছে চট্টগ্রাম কোর্টে। ইসকনের হাতে আলিফ মারা গেছে। আলিফ আমার ইউনিভার্সিটির ছোট ভাই, সে এপিপি নতুন এপিপি হিসেবে জয়েন করছিল। আলিফ আমার আইআইসি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটির ল এন্ড ছাত্র, ছোট ভাই আমার। সে নিজে নিহত হয়েছে। আপনাদেরকে মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় আমরা তার পিঠের ছবিটা সেন্সরশিপের কারণে দেখাইতে পারি নাই। হাসুয়া দিয়ে কিভাবে তাকে কুপায়া হত্যা করা হয়েছে। কিন্তু বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলা অত্যন্ত ঠান্ডা মেজাজে, অত্যন্ত ঠান্ডাভাবে গোটা বিষয়টা হ্যান্ডেল করেছে। বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর তখন চেষ্টা চলছিল, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে বাংলাদেশে কোনো ভায়োলেশন এসকালেশন না হয়, এই কারণে খুব ঠান্ডাভাবে এটা ডিল করা হয়েছে। এখন 16 কোটি 18 কোটি মানুষের দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। আমরা চাইবো যখনই কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, কাউকে আপনার রাজনৈতিক পরিচয় থাকার কারণে তাকে যাতে মবিং করে হত্যা করা না হয়। এটা হচ্ছে একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে, এখন একজন ছিনতাইকারী, তার রেগুলার ডিউটি হচ্ছে সে ছিনতাই করে। এখন তার আঘাতে যদি হঠাৎ করে কোনো একজন, যে কোন সম্প্রদায়ের একজন লোক মারা যায়, এই ক্ষেত্রে তো সরকারকে আপনি বলতে পারবেন না যে সরকার এটার জন্য দায়ী। ডেফিনেটলি আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা, কিন্তু বিচ্ছিন্ন ঘটনাগুলোকে রাজনৈতিক এফিলিয়েশন দেয়া ঠিক নয়। 1। 2 নম্বর হচ্ছে যেটা, আরেকটা প্রশ্ন যেটা রেখেছেন যে ওই যে সাদা পাথরে লুটের ব্যাপারটা হচ্ছে, এইটা রিপোর্টটা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এই তদন্ত রিপোর্টটা ছাপানো হয়েছে, এবং এই তদন্ত রিপোর্ট আসার পরে এখানে বিএনপির বেশ কিছু জন, জামাতের 2 জন, এনসিপির 2 জন নেতার নাম এসছে। এখন বিষয়টা এখনো তদন্তাধীন। আমি এই মজার বিষয় হচ্ছে জুম্মা সাহেব, মজার বিষয় হচ্ছে সেখানে আওয়ামী লীগেরও কিছু লোকজন ছিল। এই যে আমরা মানে আওয়ামী লীগ সহ মিলে বাংলাদেশকে যে লুটে পুটে খাওয়ার যে সংস্কৃতি, মানে আমরা কি এটা থেকে 5 আগস্ট পরেও কি বের হয়ে আসতে পারলাম না? এখন ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে বলি, বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশে আমাদের আসলে এক্সপেকটেশনটা কি? আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক কান্ট্রিতে থাকতে থাকতে, ওয়েস্টমিনিস্টারের প্র্যাকটিসটা দেখতে দেখতে, এবং তাদের আত্মসামাজিক যে তাদের যে একটা অবস্থান, এবং তাদের মধ্যে মোরালিটি, এবং তাদের মধ্যে যে হিউম্যানিটি এবং জবাবদিহিতার যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমরা এত
ক্লোজলি এগুলো মনিটর করি। আমরা এটা মনে করি যে আমাদের ভিতরে চলে আসছে যে বাংলাদেশে এই ধরনের একটা জবাবদিহিতামূলক স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক ব্যক্তিত্ব গড়ে উঠবে। আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা সামাজিকভাবে নষ্ট হয়ে গেছি। দেশ, আমি প্রথমেই আগে বলেছি, আমরা আমাদের সামাজিকভাবে এত বেশি টার্পিচিউডের ভিতর দিয়ে চলে গিয়েছি, যাওয়ার কারণে আমরা আজকে দেশ থেকে দলকে বড় মনে করি, এবং শুধু দলকে বড় মনে করি না, আমরা নিজের পকেটটাকে বেশি বড় মনে করি। তবে আমি বলতে চাই এই তদন্ত চলমান, এই তদন্ত আরো সূক্ষ্মভাবে তদন্ত হোক, যে বা যারা এটার সাথে জড়িত তাদের নাম আসুক, তাদের তদন্তে প্রমাণিত হলে দলগুলো তো তাদের অ্যাকশন নিবেই, এটা দলের ব্যাপার। আর তবে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করে এক্সাম্পলারি পানিশমেন্ট দেয়া দরকার, কারণ এতগুলো মানুষ জীবন দেয় নাই লুটেরা এবং চুরেরা বাংলাদেশকে শাসন করবে বলে। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কাইমের কাছে 1 মিনিটে জানতে চাবো, এবং পরে আমি জুমা সাহেবের কাছে আসবো, যে আপনি যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, ইতিমধ্যে নির্বাচন কমিশনার তাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, আপনি কি মনে করেন যে নির্বাচনের ট্রেনে আমরা উঠতে পেরেছি এবং ফেব্রুয়ারিতে ইলেকশন হবে? এই বিষয়ে আপনি 1 মিনিটে যদি সংক্ষিপ্তভাবে আমাদের বলেন প্লিজ। আসলে দেখেন, আমি কিছু ভাইয়ার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, এই বাংলাদেশের যে এখন সংস্কৃতিটা, ব্যক্তির চেয়ে মানে দলটাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণটা হচ্ছে আসলে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেভাবে সবাইকে খাওয়ানোর জন্য, আওয়ামী লীগ করলে চাকরি, আওয়ামী লীগ করলে ব্যবসা, আওয়ামী লীগ করলে এটা, আওয়ামী লীগ করলে নিয়োগ, আওয়ামী লীগ করলে এগুলো হচ্ছে, এই যে একটা টেন্ডেন্সি তৈরি করছে। ভাই যেটা বললো যে আসলে এই ব্যক্তি স্বার্থটা আওয়ামী লীগ এমন জায়গা নিয়ে গেছে বাংলাদেশটাকে, এখন পরবর্তীতে যারা আসছে তারাও তাদের মাথায় ঢুকছে, দল না করলে, পার্টি না করলে তো আমি পাবো না, আমি চাকরি পাবো না, ব্যবসা পাবো না, টেন্ডার করতে পারবো না। এই যে একটা মানসিকতা, এটার জন্য দায়ী হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতি। এটাকে আনতে 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 এই পর্যায়ে নিয়ে আসছে। এখন আগামী নির্বাচনে যদি আমি মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, আস্তে আস্তে হয়তো বা এটা বন্ধ হবে। আপনি যেটা বললেন যে নির্বাচনের ট্রেনে আমরা উঠলাম কিনা, আমি তো মনে করি আমরা নির্বাচনের ট্রেনে তো উঠলাম। যারা পিয়ার দাবি করছে আমাদের যে রাষ্ট্রের যে বাংলাদেশের যে সংগঠন ইসলামী জামাত, তারা তো এখন অনেকগুলোই প্রার্থী ঘোষণা করছে। তার মানে কি নির্বাচনের ট্রেন চলতেছে, সেজন্যই তারা প্রার্থী ঘোষণা করছে। তাহলে ওরাই নির্বাচনের ট্রেনে যেহেতু স্টার্ট হয়ে গেছে, ওখান থেকে আমি মনে করি নির্বাচন স্টার্ট হয়েছে। তো এখন যেটা নির্বাচন, প্রধান উপদেষ্টা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। এখন নির্বাচনের বিকল্প কি আছে? নির্বাচন না হলে দেশ তো থাকবে না, দেশের অস্তিত্ব নিয়ে তো বড় ধরনের সংকট তৈরি হবে। কারণ আপনি কতবার হুচুট খাবেন? আপনি হুচুট খেতে খেতে এমন অবস্থা হয়েছে আপনার যে এখন আপনার হাঁটু ভেঙে যাচ্ছে, হাঁটুর অস্থিমজ্জা নষ্ট হয়ে যাবে, কিছুদিন পর আপনি লিগামেন্ট ছিঁড়ে যাবে, আপনি হাঁটতে পারবেন না। আপনি 111 হইলো, 111 পর আওয়ামী লীগ সরকার এমন ভাবে বাংলাদেশটাকে মুস্টাইলো, যেটা নিয়ে এখন সবাই শঙ্কিত। নির্বাচন হতেই হবে। তো নির্বাচন করার জন্য শুধু দেশের রাজনৈতিক দলের দায়িত্ব না, সাধারণ জনগণেরও দায়িত্ব আছে। আমরা আমাদের চিন্তা, সাধারণ জনগণ তো রাজনীতিবিদদের দিকে তাকিয়ে থাকে, তারা তো না না রাজনীতিবিদদের বারবার কিন্তু ব্যর্থ আমাদের হন। তো তাহলে তো এই দেশটা কোন ফেসবুকের দিকে কথা যাবে? শুনলে হবে না। আমি ফেসবুকের কথা শুনে যদি নাচা শুরু করি তাহলে তো হবে না। আমাকে বাস্তবতা মানতে হবে। উনি ভাইয়া বললো যে কেউ তো বলে না যে বাংলাদেশের এখন যে জিনিসপত্রের দামের বিষয়টা, তাই না? এই জিনিসটা যখন কেন চিল্লাচ্ছে না? মানুষ যখন দোকানে গিয়ে দেখতেছে, দেখার পরে দাম সস্তা কিংবা ক্রয় ক্ষমতার মধ্যে তারা চিল্লাচ্ছে না। কিন্তু এখন ফেসবুকে যদি বলে না কালকে তেলের দাম বেড়ে গেল, এখন জনগণ যদি গিয়ে তেল আনতে শুরু করার পর শেষ করলো, সংকট তৈরি করলো, তাহলে দেখেন এই তেল সংকটের তৈরিতেই আবার শুরু হচ্ছে আরেকটা সংকট। এই কারণে আমি মনে করি ভাই, প্রথমত বাস্তবতায় ফিরে আসতে হবে। ফেসবুক রাজনীতি, ফেসবুকের মধ্যে যে কথাগুলো শোনা যাচ্ছে সেগুলোকে বয়কট করতে হবে, তাহলে দেশটা অনেক সুন্দর যাবে ইনশাআল্লাহ। একই প্রশ্ন করব যে আপনি কি মনে করেন যে নির্বাচনের ট্রেনে বাংলাদেশ উঠতে পেরেছে? কারণ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলা কেউ পিআর এর জন্য
বলছে পিআর ছাড়া ইলেকশনে যাবে না, কেউ নির্বাচনের জন্য প্রস্তুত, আপনি কি আবার কেউ ঘোষণা করতেছে যে না ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। তো সব মিলায় কি আপনি মনে করেন যে আমরা নির্বাচনের ট্রেনে উঠতে পারলাম? আপনি ফাইনাল রিমার্ক প্লিজ। এটা অত্যন্ত বলা দুরূহ এই মুহূর্তে। গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে দে আর রেডি ফর দ্য ইলেকশন ইন ফেব্রুয়ারি, বাট আমার কাছে মনে হচ্ছে না যে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত তৈরি হতে পারছে নির্বাচনের জন্য। কিন্তু শুধুমাত্র যে তৈরি বলতে যেটা যে হ্যাঁ প্রত্যেকেই প্রত্যেকের ক্যান্ডিডেটকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, জামাতে ইসলামও দিচ্ছে, খেলাফত মজলিসও দিচ্ছে, সবাই চাচ্ছে যে নির্বাচনটা হোক। কিন্তু যে জায়গাটায় সবাই একটু আটকে গেছে সেটা হচ্ছে যে প্রপোজিশনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপার যেটা আসছে এইটা নিয়ে। আর আরেকটা ব্যাপার সেটা নিয়ে সবাই আটকে গেছে, সেটা হচ্ছে আপনার এই ফরম্যাটটা নিয়ে মূলত এখনো আটকা। তো সেই ক্ষেত্রে বিএনপি এই ফরম্যাটে এখন পর্যন্ত মানে একমত হতে পারে নাই। কিন্তু বিএনপি ছাড়া বাকি জামাত, খেলাফত মজলিস, চরমোনাই পীর সাহেব, চরমোনাই সহ নানা ছোট দল একসাথে হয়ে মোটামুটি একটা জায়গায় ওরা উপস্থিত হয়েছে যে ওরা পিআরএ চায়। তো এটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কিন্তু দলগুলো বিভিন্ন এক্সপার্টরা, সরি আপনাকে একটু সম্পর্কে প্রশ্ন করি, বিভিন্ন এক্সপার্টরা ইতিমধ্যে আপনি দেখেছেন যে বদিউল আলম মজুমদার তিনি বলেছেন যে আমাদের দেশের জন্য পিআর সিস্টেমটা কোনো কার্যকর কোনো সিস্টেম না এবং এটা স্থিতিশীল গভর্নমেন্টের জন্য এটা কোনোভাবেই পিআর সিস্টেম একটা প্রবলেম হয়ে দাঁড়াবে আমাদের জন্য। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, এক্সপার্টরা তো ওপিনিয়ন দিবেই, স্বাভাবিক। এই জন্যই আমরা এক্সপার্টদের ওপিনিয়নকে রেসপেক্ট করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই আমার কাছে যেটা মনে হচ্ছে একটা ফোবিয়া আছে যে এবারকার নির্বাচন হলে হয়তো বিএনপি এমন ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসবে, অ্যারাউন্ড 260-250 সিটস পেয়ে যেতে পারে যদি সরাসরি আরেকটা বিষয় আমি আপনাকে একটু ইন্টারফেয়ার, একটা বিষয় যেটা মানে পপুলারিস্ট একটা মতামত আছে যে যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে না সরাসরি নির্বাচনের মাধ্যমে, তারাই এই পিআর সিস্টেমটা নিয়ে একটা নির্বাচনটাকে একটু পেছানোর একটা তালে আছে আর কি। তো এই বিষয়ে আমি এটাকে ভয় বলবো না, আমি এটাকে বলবো যে আমাদের দেশের বিগত 50 বছরের হিস্ট্রি যেটা বলে, রাজনীতি হিস্ট্রি বলে যে যেসব দল এখন ধারণা করা হয়, ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি হচ্ছে ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ বাংলাদেশের একটা সব থেকে পপুলার রাজনৈতিক দল এবং সব থেকে বড় রাজনৈতিক দল। বিগত দিনে যখন বিএনপি কখনো 37% ভোট পেয়েছে, বিএনপির ভোট কিন্তু 37% ছিল হাইয়েস্ট, এবং দেখা গেছে যে এই 37% জোট ইলেকশন করে ভোট পেয়ে শেষ পর্যন্ত বিএনপি 200+ সিটে গিয়েছে, জোট করে একসাথে গিয়েছে। এবং একা যখন বিএনপি বাংলাদেশের পার্লামেন্টে ইলেকশন হয়েছে 96 সালে 118টা সিট কিন্তু বিএনপি একাই পেয়েছিল। সুতরাং ইতিহাসের ধারাবাহিকতা এবং বাংলাদেশের জনগণের ভোট কাস্টিং এর রেশিও হিসাব করলে দেখা যাচ্ছে যে বিএনপি স্টিল বাংলাদেশের নিয়ার অ্যাবাউট 40% ভোট কাউন্ট করে তাদের পক্ষে যায়। এখন ব্যাপারটা হচ্ছে কি, যদি কোনো কারণে এবার তো আওয়ামী লীগ নাই রাজনীতিতে, সুতরাং এই নির্বাচন হলে সবাই ধারণা করতেছে যে বিএনপি একটা বিশাল ল্যান্ডস্লাইড মেজরিটি নিয়ে যাবে। এটা কোনো অন্যায় না, পাবলিক যদি ভোট দেয় অবশ্যই আপনি যাবেন। কিন্তু অন্যায়টা হচ্ছে আমাদের রাজনৈতিক প্র্যাকটিসটা। আমরা ভয় পাই যে জায়গায় যে বড় দল তকমা নিয়ে যখন একজন ক্ষমতায় যায় এবং ল্যান্ডস্লাইড ভিক্টি পায়, তখন ওরা বাংলাদেশকে একটা স্বৈরশাসনের দিকে নিয়ে যায় এবং ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। এজন্যই আমি প্রথমেই আজকে প্রোগ্রামের শুরুতেই বলছিলাম যে আমাদের প্রথম দরকার ন্যাশনাল কনসেনসাস। আপনি কি বলবেন যে 2001 থেকে 2005 এর যে সরকার ছিল সেটা কি ফেসিবাদ কায়েম করেছিল? কারণ তখনও তো এটা আমি সরাসরি ফেসিবাদ যদি না বলি, কিন্তু ওই সরকার ওই সময় সংবিধানে হাত দিয়েছিল, বিচারপতিদের বয়স বাড়িয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 1991 সালে যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছিল। 96-তে আবার নির্বাচন হয়েছে, শেখ হাসিনা আসছে। 2001-এ যখন নির্বাচন হয়েছে, বিএনপি জামাত জোট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে। একটা 90-এর পর থেকে মোটামুটি 2001 সালের নির্বাচন পর্যন্ত একটা ডেমোক্রেটিক প্রসেস, ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে আমরা যাওয়ার কারণে মোটামুটি আমরা একটা ভালো নির্বাচন, অপেক্ষাকৃত ভালো নির্বাচন পেয়েছিলাম এবং আমাদের জাতিকে আমরা মোটামুটি ঐক্যবদ্ধ করে রাখতে পারছিলাম। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যেহেতু, এবং ওই সময়ে ওনারা যেটা করছেন 2001 থেকে 2005 পর্যন্ত 6 পর্যন্ত ওনারা বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছেন, ওনারা চিফ জাস্টিসের রিটায়ারমেন্ট এজ বাড়িয়ে দিয়েছিলেন। তো সবকিছু মিলায়া এই যে এটা নিয়ে এইটার এই তকমা দিয়ে তো দেশটাকে 17 বছর আপনারা দেখলেন কিভাবে এটা তো বাংলাদেশে 21 আগস্টের মতো ঘটনা ঘটছে, তকমা না, রাজনৈতিক ভুলগুলো আমাদের স্বীকার করা দরকার।
আমরা না, না, কিন্তু না, ঠিক। আমি শেষ করে ফেলি, এরপরে আপনি বলবেন। আমরা রাজনৈতিক ইতিহাসটা হচ্ছে আমরা যখনই ক্ষমতায় গিয়েছি তখনই প্রত্যেককে ল্যান্ডস্লাইড ভিক্টি নিয়ে জোট যাক একা যাক, আমরা সবসময় স্বৈরাচারী একটা আচরণ করেছি। এবং তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলার মধ্যে শুধু কাট পিস শুরু হয়েছে, এইটা করেন সেইটা করেন। তারপরে আবার কি হলো, আজিজ কমিশন হয়েছে মইনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের সময়। আপনার যখন দেখলেন যে আজিজ কমিশন ব্যর্থ না, কিন্তু হয়েছে, একটা জিনিস তখন আপনাদের আবার মনে রাখতে আন্দোলন হবে, জুমা সাহেবকে একটা জিনিস আমি এটা বলতে চাই যে আমরা 5ই আগস্টে বা জুলাই বিপ্লব থেকে যেটা আমরা শিক্ষা নিয়েছি, মানে বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় এত সহজভাবে বাংলাদেশের মানুষকে নিবেন না। বিএনপি যদি একই ভুল করে আওয়ামী লীগের মতো, তাহলে বিএনপিও কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হবে। সো এই জিনিসগুলা আমি কিন্তু মানুষের উপরে আমরা কনফিডেন্স রাখতে আমাদের চাই। অনেক সচেতন, আমাদের বিশেষ করে আমাদের নিউ জেনারেশন, দে আর ভেরি স্মার্ট এবং খুবই সচেতন, রাজনৈতিক সচেতন। আমরা যেটা আগে বলছি যে উই হেট পলিটিক্স এর জেনারেশন, কিন্তু আসলে কিন্তু তারা প্রুফ করে দিয়েছে যে তারা দেশের জন্য তারা তাদের সময় মতো তারা কিন্তু তাদের দাঁড়িয়ে যায়। আমি আজকে অত্যন্ত দুঃখিত, আমি আজকে আর সময় দিতে পারছি না, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে। 30 সেকেন্ড যদি সময় দেন, 30 সেকেন্ড আমি একটা কথা, 30 সেকেন্ড। 30 সেটা সেকেন্ড হচ্ছে আপনি টাইম 30 সেকেন্ড বলুন। জুমন ভাই উনি পিয়ার কথা বললো যে পিয়ার এই জন্যই প্রয়োজন যে বিএনপি আবার স্বৈরাচার হইতে পারে আওয়ামী লীগের মতো, এরকম একটা বিষয়। আপনি তো প্রথমে বললেন যে এখন বাংলাদেশে যে 5ই আগস্টে যে ঐক্য সেটা নাই, তাহলে ঐক্য যেখানে থাকবে না সেখানে পিয়ার ঐক্য কেমনে থাকবে? যদি আপনি নির্বাচনের পরে সংসদে গিয়ে যদি বারবার সংসদ ভেঙে যায়, তখন তো আপনার দেশ আর দেশের জায়গায় থাকতেছে না। আর আপনি পিয়ার সিস্টেমে যদি যান, রেফারেন্ডাম দেওয়ার মাধ্যমে যে সিদ্ধান্তটা আসবে এটাই আমরা সবাই মেনে নিব। তাহলে যারা পিয়ার চাচ্ছে তারা রেফারেন্ডামের কথা আগে বললো না কেন? না, আমরা চাই যে এইজন্য আপনাকে রিকনসিলিয়েশনের জায়গায় আসতে হবে। নির্বাচনের একটা প্রক্রিয়া যখন শুরু হচ্ছে, তারা এই কথাটা বলছে, কারণ কি তারা জানে পুরো বাংলাদেশে আমাদের অনেক কথা আছে এই বিষয়ে পিয়ার সিস্টেম নিয়ে, কারণ পিয়ার সিস্টেম নিয়ে অনেকেই বলে যে মুখোশধারী হয়ে আওয়ামী লীগ ফিরে আসার একটা মানে সম্ভাবনা তৈরি হবে কিন্তু পিয়ার দিয়ে। কারণ পিয়ার এখানে মনে করেন যে আপনার মাইনরিটি ভোটার আছে বা আরো বিভিন্ন ইয়ে আছে, এটা বিভিন্ন মুখোশ ধারণ করে মানে পিআর সিস্টেম যদি আমরা কার্যকর করি, এটা আওয়ামী লীগ ফেরত আসার একটা প্রবণতা, এটা নিয়েও একটা বিতর্ক আছে, এটা নিয়েও একটা অনেক যুক্তি অনেকে দেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকদিন আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আওয়ামী লীগের 20% ভোট থাকলে কতগুলো পাই ওরা? 3-4 কোটি ভোট, আর ওরা 7টা আসন নিয়ে আসে। অসংখ্য ধন্যবাদ সিরাজুল রানা জুম্মা, অসংখ্য ধন্যবাদ আব্দুল কাইমকে। আমরা আর প্রোগ্রাম আগাতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আশা করি 2024-এর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিজমের পতন ঘটিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার ইতিমধ্যেই আপনারা জানেন যে নির্বাচন কমিশনার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আমরা গত 17 বছর থেকে বাংলাদেশের মানুষ তার নির্বাচনের রাইট তারা এক্সিকিউট করতে পারে নাই, তারা ভোটাধিকার তাদেরকে হরণ করা হয়েছিল। আমরা সেই ভোটাধিকার আবার ফেরত চাই। আমরা বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন অচিরেই, যাতে নিরপেক্ষ নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণ করে, আমরা সেই জন্য আশায় আমরা বুক বেঁধে আসি। এবং আমরা যারা প্রবাসে আছি, ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশনার প্রবাসীদেরকেও ভোটার করার ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমরাও সেই নির্বাচনের প্রক্রিয়া আমরা অংশগ্রহণ করতে চাই এবং বাংলাদেশকে আমরা একটা সুখী সমৃদ্ধশালী একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। এবং আগামী দিনের ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে এবং জিওপলিটিক্সের বিভিন্ন ইকুয়েশনের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের টক শো এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের প্রোগ্রাম আজকে দেখলেন এবং যারা আমাদের প্রোগ্রামে আজকে অংশগ্রহণ করলেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।